জানলে অবাক হবেন, আমাদের চারপাশে সবকিছুই তৈরি হয় পারমাণবিক দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমাণু কর্মসূচির কারণে ইরানের উপর আন্তর্জাতিক চাপ দীর্ঘদিন ধরে, কিন্তু এই ইউরেনিয়াম এবং পরমাণু কর্মসূচি কি, এটা নিয়ে আমাদের জানার আগ্রহের শেষ নেই। চলুন আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি থেকে বের হয়ে যাওয়ার পরে ইরান আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। কিন্তু এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা কি? পারমাণবিক অস্ত্র, ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট, বহুল ব্যবহৃত এই সকল শব্দের জানার আগ্রহ রয়েছে অনেকের। আজকের ভিডিওতে এই সকল শব্দের অর্থগুলো সহজ করেই জানার চেষ্টা করা যাক। নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যেই ধাতুটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ইউরেনিয়াম, যা প্রাকৃতিক মাটিতেই পাওয়া যায়। বাংলাদেশের মাটিতে এই ইউরেনিয়াম পর্যাপ্ত পরিমাণ রয়েছে। প্রাকৃতিকভাবে যে ইউরেনিয়ামগুলো পাওয়া যায়, শুধু এগুলো দিয়েই কখনোই একটি পারমাণবিক অস্ত্র বানানো যায় না। একটি নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যে উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ইউরেনিয়াম। এই ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে মাটিতেই পাওয়া যায়, কিন্তু সব ইউরেনিয়াম বোমা বানাতে ব্যবহার করা যায় না। কারণ হলো, প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামের মধ্যে সাধারণত দুই ধরনের আইসোটোপ আছে। তার মধ্যে একটি হলো U-238, যার পরিমাণ 99.3%, এবং অপরটি হলো U-235, যার পরিমাণ শুধুমাত্র 0.7%। আমি আবারও বলছি, শুধুমাত্র 0.7%। ইউরেনিয়াম 238 99.3%, এবং নিউক্লিয়ার বোম বানাতে যেই ইউরেনিয়ামটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা রয়েছে শুধুমাত্র 0.7%। আর এই U-35 প্রাকৃতিক নিউক্লিয়ারে থাকে না। আর এই U-35 নিউক্লিয়ার বাড়ানোর প্রসেসকে বলা হয় নিউক্লিয়ার এনরিচমেন্ট। আসুন এবার আমরা জানি এই নিউক্লিয়ার এনরিচমেন্ট কি এবং এটি কিভাবে করা হয়। এনরিচমেন্ট অর্থ হলো নিউক্লিয়ার U-35 এর পরিমাণটা বাড়ানো। যেহেতু প্রাকৃতিকভাবে U-235 0.7% মানে খুবই সামান্য থাকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম বৃদ্ধি করতে হয়। আর বোমা বানাতে 90% বা তার চেয়েও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে হয়। এই জন্যই বলা হয়, যারা 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারে তারাই কেবল পারমাণবিক অস্ত্র বানাতে পারে। আর ঠিক এই কারণেই ইরানকে আন্তর্জাতিক চাপের মধ্যে পড়তে হচ্ছে। আর এই U-235 বৃদ্ধির জন্য সেন্ট্রিফিউজ ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন আসতেই পারে যে এই সেন্ট্রিফিউজ কি? চলুন এবার আমরা সেন্ট্রিফিউজ নিয়ে আলোচনা করব। সেন্ট্রিফিউজ দেখতে অনেকটা টিউবের মতো, যা খুব দ্রুত ঘুরে। এই দ্রুত ঘূর্ণায়ন পদ্ধতির মাধ্যমেই হেক্সাফ্লোরাইড গ্যাস থেকে আইসোটোপ U-235 আলাদাকরণ করা হয়, যা একসাথে বৃদ্ধি করা সম্ভব নয়। হাজার হাজার সেন্ট্রিফিউজ একসাথে কাজ করে ইউরেনিয়াম 235 সমৃদ্ধি করে। আর এই সেন্ট্রিফিউজ যত বেশি আধুনিক হবে তত বেশি এবং তত দ্রুত এই ইউরেনিয়াম 235 সমৃদ্ধকরণ করতে সহজ। এবার জানবো পারমাণবিক বোমা কি। জানলে অবাক হবেন, আমাদের চারপাশে সবকিছুই তৈরি হয় পারমাণবিক দিয়ে। আর প্রতিটি পরমাণুর কেন্দ্র, যাকে নিউক্লিয়ার বলা হয়। আর এই নিউক্লিয়ারের মধ্যেই ব্যাপক শক্তি জমা থাকে, কিন্তু সাধারণ অবস্থায় এই শক্তির বিকিরণ ঘটে না। বিজ্ঞানীরা একটি পদ্ধতি আবিষ্কার করেছে যার মাধ্যমে এই নিউক্লিয়ারকে ভেঙে দেয়া যায়। আর এই পদ্ধতিকেই বলা হয় নিউক্লিয়ার ফিশন। যখন বড় কোনো পরমাণু অর্থাৎ ইউরেনিয়াম 235 অথবা প্লুটোন 239 এর নিউক্লিয়াস ভাঙা শুরু হয়, আর তখনই সেই ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। শুধু শক্তি নয়, প্রতিটি ফিশনে আবার নিউট্রনও তৈরি হয়, যা তার পাশের পরমাণুটাকে ভেঙে ফেলে। আর এইভাবেই শুরু হয় একটা চেইন রিঅ্যাকশন। এভাবেই একটার পর একটা পরমাণু ভাঙে আর বিশাল একটা বিস্ফোরণ তৈরি হয়। আর এই বিস্ফোরণের 3টি প্রধান দিক রয়েছে, যার প্রথমে রয়েছে তাপ। বিস্ফোরণের সময় হাজার হাজার সেলসিয়াস ডিগ্রি তাপ তৈরি হয়। বিস্ফোরণের সময় তৈরি হয় হাজার হাজার সেলসিয়াস ডিগ্রি তাপ, যার ফলে মানুষ, ঘরবাড়ি, গাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বরে চাপ তরঙ্গ বা ব্লাস্ট ওয়েভ।
আর এই চাপ তরঙ্গ এতই শক্তিশালী যে বিস্ফোরণ স্থল থেকে 20 কিলোমিটার দূরের দালানও ভেঙে পড়তে পারে। 3 নম্বরে আছে তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন। ফিশনের সময় যে বিকিরণ তৈরি হয় তা মানুষের শরীর এবং প্রকৃতির দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। এতে ক্যান্সার হতে পারে, শিশুদের জন্মগতভাবে দীর্ঘমেয়াদী সমস্যা হয় এবং মাটিতে অনেক বছর ধরে বিষক্রিয়া থাকে। আর ভয়ের বিষয় হলো এই পুরো প্রক্রিয়াটা ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে।